শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার আমার অনলাইন সেশনে। তো আমরা অধ্যায় 5 পড়ছিলাম। তো অধ্যায় 5-এর ইতিমধ্যে আমরা 8টি লেকচার আপনাদের সাথে 8টি ভাগে ভাগ করে আমি আলোচনা করেছি। আরো কিছু ভাগ এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, আমি প্রথম থেকেই বলেছি। তো আজকে আমরা নবম পার্টটা নিয়ে কথা বলবো। এর আগের পার্টগুলোতে আমরা যৌথ মূলধনী কোম্পানি কি, এর বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধা, যৌথ মূলধনী কোম্পানি গঠন প্রক্রিয়া বা গঠনের জন্য যেই দলিলগুলা ইম্পর্টেন্ট সেইগুলা, শেয়ারের বিভিন্ন শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমি আলোচনা করব শেয়ার মালিকানার প্রমাণ্য দলিল, অর্থাৎ আপনি শেয়ার যে মালিক, তো সেটা বোঝার একটা দলিল বা একটা সার্টিফিকেট আপনি পান, সেটা কি হয় সেটা নিয়ে। তারপর ঋণপত্র, তারপর ঋণপত্রের শ্রেণী বিভাগ, দেন শেয়ার ও ঋণপত্রের পার্থক্য। তো প্রথমে আসি শেয়ার সার্টিফিকেট। তো শেয়ার সার্টিফিকেটটা কি? তো শেয়ার সার্টিফিকেট হচ্ছে, আমরা গত ক্লাসে বলেছি যে শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের কে সমান অংশে ভাগ করলে সেটা শেয়ার, এবং আপনি যখন একটা শেয়ার কিনেন আপনি কোম্পানির মালিক হন। তো কোম্পানি শেয়ার বন্টনের বা আবন্টনের 3 মাসের মধ্যে, অর্থাৎ শেয়ার বন্টনের 3 মাসের মধ্যে শেয়ার মালিকদের যে মালিকানা সত্ত্ব প্রমাণ স্বরূপ যে দলিল দেওয়া হয় তাকে শেয়ার সার্টিফিকেট বলে। অর্থাৎ আপনি একটা কোম্পানি শেয়ার কিনলেন, যে আপনি যে কিনছেন সেটার প্রমাণ স্বরূপ যেই দলিলটা দেওয়া হয় প্রমাণ স্বরূপ, সেটাই শেয়ার সার্টিফিকেট। এখানে একটা নমুনা সার্টিফিকেট দেওয়া আছে। এটা একটা ইউকে তে কিভাবে সার্টিফিকেট হয়, বাংলাদেশে অনেকটা একই ধরনের জিনিসই লেখা থাকে। তো ইট ইজ টু ক্লারিফাই দ্যাট আপনার যে কিনবে তার নাম, তারিখ, তার ঠিকানা, তারিখ এবং কয় পিস শেয়ার কিনছে সেটা, এবং টোটাল প্রাইস কত সেটা। এখানে ধরেন আপনি যদি 1000 পিস কিনেন, 1000 শেয়ার, এবং টাকা বাংলাদেশি টাকা হলে এখানে বাংলাদেশি টাকা ইচ, এক একটার দাম। পেড অ্যাবভ দ্য নেম, এখানে যে কোম্পানির কিনছি, ধরেন যদি এটা স্কোয়ার কোম্পানির হয় তাহলে এখানে স্কোয়ার কোম্পানি লেখা থাকবে, সাবজেক্ট টু দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ দ্য কোম্পানি। তো এটা দিয়ে আমরা বুঝতেছি যে আমি এই শেয়ারটা ক্রয় করছি, এটার একটা প্রমাণ দলিল। এখানে কোম্পানি সিল দিবে, স্বাক্ষর করবে। তো এটাই হচ্ছে শেয়ার সার্টিফিকেট। অর্থাৎ এখানে কি থাকতেছে, আমরা যদি একটু আবার বলি, যে যে কিনতেছে তার নাম, তার ঠিকানা, কয় পিস শেয়ার কিনলো, ক্রমিক নাম্বার, প্রতিটা শেয়ারের গায়ে একটা নাম্বার থাকে। ধরেন আপনি 100টা শেয়ার কিনলেন, তো ধরেন ওটা নাম্বারিং করা আছে 20201, ঠিক আছে? তাহলে আপনার যাবে হচ্ছে 20202, 20203, 20204, এভাবে করে 100টা হইলে 20300। যদি ওরা 20টা ওদের কমন থাকে, লাস্টের 3টা ডিজিট যদি আমরা ধরি, সেভাবে ক্রমিক নাম্বার গুলো, এবং শেয়ারের দাম, প্রতিটার মূল্য, তারিখ ইত্যাদি থাকবে, এবং সেটা কোম্পানির প্যাডের মধ্যে লেখা থাকবে। যদি হয় এটা অবশ্যই একজন পরিচালক সেটাতে স্বাক্ষর করবে এবং সিল দিবে। এটা সহজে হস্তান্তর যোগ্য। অর্থাৎ আপনার কাছে শেয়ার সার্টিফিকেটটা 3 মাস শুরু হওয়ার পরে 3 মাস পর আপনার হাতে ছিল, আপনি এটা যখন বিক্রি করে দিতেছেন তখন যে নিচ্ছে তার কাছে এই সার্টিফিকেটটা চলে যাচ্ছে। আপাতত আবার তার নামে একটা শেয়ার সার্টিফিকেট ইস্যু হবে, এবার এটা হস্তান্তর করা যায়। ঠিক আছে, এই হলো শেয়ার সার্টিফিকেট। তারপরে আমরা আসি শেয়ার ওয়ারেন্ট। এটার একটা নমুনা এখানে দিয়েছি। তো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের পূর্ণ মূল্য বিক্রয় গ্রহীতা কর্তৃক পরিশোধ করা হলে পরিশোধের প্রমাণ স্বরূপ গ্রহীতাকে যে প্রমাণ দলিল দেওয়া হয় সেটাই শেয়ার ওয়ারেন্ট। অর্থাৎ শেয়ার ওয়ারেন্ট বাহকতে লিখিত শেয়ারগুলির মালিক, অর্থাৎ এতে শেয়ার মালিকের নাম, ঠিকানা লেখা থাকে, শুধুমাত্র ফেস ভ্যালুটা বা শেয়ারের ক্রমিক নাম্বার লেখা থাকে। এখানে কতগুলি কুপন সংযুক্ত থাকে যা এর বাহক ব্যবহার করে ঘোষিত লভ্যাংশ সংগ্রহ করতে পারে। অর্থাৎ শেয়ার ওয়ারেন্টে কি হচ্ছে, যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের মূল্য শেয়ার গ্রহীতা কর্তৃক পরিশোধ করা হলে যে নিচ্ছে, সেই পরিশোধের প্রমাণস্বরূপ আমি যে টাকাটা দিলাম সেটার প্রমাণস্বরূপ এটা প্রমাণ দলিল হিসাবে কাজ করে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার ওয়ারেন্ট। আর শেয়ার সার্টিফিকেটটা পাবলিক প্রাইভেট দুইটা অর্গানাইজেশনের ক্ষেত্রেই হইতে পারে। এবং এখানে কি থাকবে, শেয়ারের
মূল্য বা লিখিত মূল্য এবং ক্রমিক নাম্বার। এখানে পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু সেটা নাম থাকে না অনেক ক্ষেত্রে, কারণ এটা আপনি বিক্রি করে দিলে আরেকজনের কাছে চলে যায়, তাই না? তো এখানে এর জন্য নাম লেখা হয় না। তো আপনি টাকা পরিশোধ করলে একটা রিসিটের মতন আর কি শেয়ার এটা কাজ করে, আর শেয়ার সার্টিফিকেটটা নাম লেখা থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বেশিরভাগ শেয়ার সার্টিফিকেট ইউজ হয়। দেন হলো কাঁচা সনদ। শেয়ার সার্টিফিকেট ইস্যু করার পূর্বে শেয়ার মালিকদের অন্তর্বর্তী সময়, আমরা বলছিলাম শেয়ার সার্টিফিকেট 3 মাস পর ইস্যু করা হয়, তো আপনার কাছে যদি 3 মাস ওই শেয়ারটা থাকে তাহলেই আপনি শেয়ার সার্টিফিকেটটা পাবেন। তো ওই 3 মাস পর্যন্ত সময়ের জন্য যেই প্রমাণপত্রটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কাঁচা সনদ। তো এটা সাধারণত সিলমোহর দিয়ে শেয়ার হোল্ডারদের নাম, মূল্য, ক্রমিক নাম ইত্যাদি লেখা থাকে। শেয়ার যখন শেয়ার সার্টিফিকেট 3 মাস পর দেওয়া হয় তখন এই কাঁচা সনদটা নিয়ে নেওয়া হয়, অর্থাৎ ওই 3 মাসের অন্তর্বর্তীকালীন সময় যে আপনি ওটা শেয়ার কিনছিলেন এটার প্রমাণস্বরূপ হিসাবে কাঁচা সনদ দেওয়া হচ্ছে, মানে ফাইনাল কিছু না। যেমন আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের এই এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর পরে কিন্তু আপনারা অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে একটা মার্কশিট পাইছেন, বাট ওই মেইন সার্টিফিকেটটা পাইতে কিন্তু কয়েকদিন সময় লাগছে কলেজে স্কুলে আসতে। তো ওই মাঝখানের সময়টুকুনে আপনার জন্য ওই মার্কশিটটাই ইম্পর্টেন্ট ছিল। তো যখন আপনি সার্টিফিকেটটা পেয়ে গেছেন তখন ওই অনলাইন ভার্সনটা ইম্পর্টেন্ট না, তখন যে সার্টিফিকেটটা আপনি অরিজিনালি পাচ্ছেন সে দুইটা ইম্পর্টেন্ট। আর ইন্টারনেটের যে ভার্সনটা সেটার মূল্য ওই ততদিন যতদিন আপনি স্কুল থেকে সার্টিফিকেটগুলো না পাচ্ছেন। তো কাঁচা সনদটাও সেম জিনিস, ঠিক আছে? তো এই তিনটা মেইনলি, এই দুইটা এটা সাময়িক সময়ের জন্য ইউজ হয়। তো এখন আমরা আসবো ঋণপত্র। ঋণপত্র কাইন্ড অফ শেয়ারের মতোই, বাট কিছু অনেকটাই, এই ঋণপত্র দিয়েও কোম্পানি টাকাই আনে, বাট ঋণপত্রের সাথে শেয়ারের অনেক পার্থক্য রয়ে গেছে। বা টাকা আনার একটা ওয়ে হচ্ছে ঋণপত্র, যেভাবে শেয়ার থেকেও টাকা আনতো ঋণপত্র থেকেও কোম্পানি টাকাই আনে, মানে তার মূলধন উৎস। জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তখন তার প্রমাণস্বরূপ এই ঋণপত্র প্রদান করা হয়। অর্থাৎ ঋণ নিচ্ছি কারো কাছ থেকে, অর্থাৎ কোনো কিছু শর্ত সাপেক্ষে কোম্পানি এই ঋণপত্রটা ইস্যু করে। পাবলিক লিমিটেড কোম্পানি যে ঋণপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠানের নিকট হতে ঋণ সংগ্রহণ করে তাকেই ঋণপত্র বলে। ঋণপত্র ঋণের একটা প্রমাণ। শেয়ারের এবং সুদের বা মুনাফার হার সুনির্দিষ্ট থাকে। তো ঋণপত্রের সুদের হারটা নির্দিষ্ট এবং ঋণপত্রে কর সুবিধা পাওয়া যায়। ট্যাক্সের ঋণপত্র ছাড়লে ট্যাক্সটা কম দিতে হয় ঋণ ছাড়লে। তো এই হচ্ছে ঋণপত্রের মেইনলি ধারণা। তো আমরা ঋণপত্রের প্রকারভেদ দেখবো। অর্থাৎ ঋণপত্র বলতে আমরা বুঝাইলাম যেটাই, যে কোম্পানি কিছু ঋণ নিচ্ছে, কোম্পানি জনগণের থেকে বা অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছে, তার জন্য সে ঋণপত্র ইস্যু করে। আর আরেকটা কথা, ঋণপত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ছাপতে পারে নিজেদের পরিচিত লোকদের মধ্যে, বাট তারা ঋণপত্র ছাপতে পারে না। তো ঋণপত্রের শ্রেণী বিভাগ নিয়ে যদি কথা বলি, প্রথমেই আছে সাধারণ ঋণপত্র। তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখছি, আমি আরেকটু ডিটেলে আপনাদেরকে বলবো এই আপনার লেকচারের সাথে সাথেই, বাট জাস্ট সংজ্ঞাগুলো এখানে লিখছি। কোনো প্রকার সম্পত্তি বন্ধক বা জামানত না রেখে শুধু ঋণ পরিশোধের নিশ্চয়তা দিয়ে কোম্পানি যে ঋণপত্র বিক্রি করে সেটাকে আমরা জামানতবিহীন বা সাধারণ বা খোলা ঋণপত্র বলতেছি। অর্থাৎ কোনো কিছু জমা রাখতেছে না। এটা তিনটা নাম: সাধারণ, খোলা ঋণপত্র অথবা জামানতবিহীন ঋণপত্র। শুধুমাত্র ঋণের অর্থ সুদ পরিশোধের প্রতিশ্রুতি দিতেছে। সাধারণত এটা কারা কিনতে পারি বা কোন কোম্পানিগুলো ছাড়া? যাদের সুনাম আছে, যারা প্রতিষ্ঠিত কোম্পানি। কারণ যাদের বিশ্বাসযোগ্য কোম্পানি না হলে তারা শুধুমাত্র কিছু জামানতের বিপরীতে জামানত ছাড়া লোক কিনবে না। তো বিশ্বাসযোগ্য কোম্পানি হইলে লোকে সাধারণত এই সাধারণ ঋণপত্র বা জামানতবিহীন ঋণপত্রটা কেনে। দেন বন্ধকি ঋণপত্র বা জামানত যুক্ত, এটাকে আরেকটা নামে আমরা জামানত যুক্ত বলতে পারি। তো ব্যবসার কোনো নির্দিষ্ট অথবা যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কোম্পানি যে ঋণপত্র বিক্রি করে তাকে, এখানে একটু বানানটা ভুল আছে, বন্ধকি ঋণপত্র বলে, একটু স্পেলিং মিস্টেক আছে, এটা বন্ধকি হবে। তো কোম্পানি ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পত্তি বিক্রি করে ঋণদাতারা তাদের
টাকা বা সুদ বা আসল পুরাটাই ফেরত নিয়ে নিতে পারে। তো এটা মানে রিস্কটা কম, কিন্তু তার মানে কি কোম্পানি যদি কোনো কারণে না পারে দিতে, আপনি ওর জিনিসপত্র বিক্রি করে টাকা নিয়ে নিতে পারেন। তো এই ধরনের ঋণপত্রে বিনিয়োগ করা ভালো অনেকটা, যেহেতু ঝুঁকি কম। পরিশোধ্য ঋণপত্র, যে ঋণপত্র নির্দিষ্ট সময়ের পর অর্থ বা ঋণ পরিশোধযোগ্য, বা অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে আপনাকে আসল অর্থ পরিশোধ করে কোম্পানি ঋণপত্র ফেরত নিতে পারে, তাকে পরিশোধযোগ্য ঋণপত্র বলে। অর্থাৎ এটা একটা শর্ত লেখাই থাকবে যে একটা শর্ত অনুসারেই সে অর্থ প্রদান করবে, করে আপনাকে সেই ঋণপত্রটা তাকে ফেরত দিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের পরে, হয়তোবা সেই অর্থ সে আপনাকে দিয়ে আপনার থেকে টাকা নিয়ে নিবে। সেটা হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র। তারপর একটা হচ্ছে অপরিশোধযোগ্য বা অপরিশোধ্য। অর্থ পরিশোধের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, অর্থাৎ কবে আপনাকে ফেরত দিবে তা উল্লেখ নাই, তবে কোম্পানি বন্ধ যদি হয়ে যায় তার আগে আপনার অর্থ ফেরত দিতে বাধ্য, এরকমও না। ঠিক আছে, কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনার অর্থ ফেরত দিতে বাধ্য না এখানেও। তো প্রতি বছর আপনাকে আসল টাকা না দিলেও সে একটা নির্দিষ্ট পরিমাণের সুদ আপনাকে দিয়ে যাবে, এবং যদি এই সুদ না দিতে পারে তখন আপনি টাকাটা চাইতে পারবেন। অর্থাৎ আপনি আসল টাকা চাইতে পারবেন না, আপনি সুদের টাকাটা চাইতে পারেন প্রতি সময় অন্তর অন্তর, কিন্তু যদি সে সেটা না দেয়। আর আসল টাকাটা কোম্পানি বন্ধ হয়ে গেলেও যে সাথে সাথে দিবে সেরকমও না, পরবর্তীতে তার হাতে টাকা থাকলে সে আস্তে আস্তেও সেটা শোধ দিতে পারে। এটাকে অনেক সময় আমরা স্থায়ী ঋণপত্র বলি, অর্থাৎ সারা জীবন এটা চলতে পারে। দেন নিবন্ধিত ঋণপত্র, কোম্পানির খতিয়ান বইতে যে সমস্ত ঋণের মালিকের নাম, ঠিকানা, ক্রমিক নাম্বার ইত্যাদি লিখে রাখা হয়, সেই সমস্ত কোম্পানির ঋণপত্রকে বা সেই সমস্ত ঋণপত্রকে আমরা নিবন্ধিত ঋণপত্র বলি। আর এটা যদি আপনি কারো কাছে বিক্রি করেন, হস্তান্তরিত হয় এই ঋণপত্রটা, সেক্ষেত্রেও আপনাকে সেটা কোম্পানিকে জানাইতে হবে, কারণ আপনার জায়গায় যার কাছে বিক্রি করছেন তার নাম আসবে, মানে কিছু জায়গায় সংশোধন হবে। তো এইগুলো হচ্ছে নিবন্ধিত, অর্থাৎ কোম্পানির খতিয়ান বইতে আপনার যেই ঋণপত্রের জন্য লিখিত থাকে, সেটাই নাম ঠিকানা লিখিত থাকে, সেটা নিবন্ধিত। আর অনিবন্ধিত ঠিক উল্টা, নাম ঠিকানা লিপিবদ্ধ হয় না, সেটা হস্তান্তর করতে গেলেও আপনার কোনো কাউকে জানাইতে হয় না, আপনি হস্তান্তর করতে পারেন। এই ঋণপত্রে শুধুমাত্র একটি কুপন থাকে, যাতে ওই কুপনের মধ্যে ঋণ গ্রহীতার নামগুলা ঠিকানাগুলা লেখা থাকবে, এবং ওই কুপনের মাধ্যমে ঋণপত্রের মালিককে সুদ দেওয়া হয়। কুপনপত্রের মাধ্যমে সে সুদটা নেয়, ওই কুপনটার উপরে বেস করেই সে সুদ পায়। এবং এটাকে আরেকটা নাম বলা হয় বাহক ঋণপত্র। অনেক ক্ষেত্রে প্রশ্নে থাকে বাহক ঋণপত্র কি, বা একটা আপনাকে সৃজনশীলের মধ্যে থেকে বলতে হবে এটা কোন ধরনের ঋণপত্র, ব্যাখ্যা করেন, ক্ষেত্রে বাহক ঋণপত্র হবে। নেন রূপান্তরযোগ্য, রূপান্তর বিক্রির শর্ত অনুসারে বা ঋণপত্র বিক্রির শর্ত অনুসারে নির্দিষ্ট সময়ের পরে আপনি চাইলে ঋণপত্রটাকে শেয়ারে রূপান্তর যদি করতে পারেন, সেটাই রূপান্তরযোগ্য ঋণপত্র। অর্থাৎ শেয়ারের ঋণপত্রের মধ্যে লেখা থাকবে যে 6 মাস বা 1 বছর পর যদি আপনি এটা হাতে রাখেন, তাহলে আপনি এটা সাধারণ শেয়ার হিসাবে ব্যবহারযোগ্য হবে বা গণ্য হবে। এটা হচ্ছে রূপান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য বা পরিবর্তনীয় ঋণপত্র। অর্থাৎ তার মানে কোম্পানি শুরুর সময় আপনি যখন কিনলেন ঋণপত্র আকারে থাকলো, বাট শেয়ারে হওয়ার সাথে সাথেই আপনি সেটা কোম্পানির, আমরা আগেও বলছি, কোম্পানির মালিক হয়ে গেলেন। তো এটা হলো রূপান্তরযোগ্য ঋণপত্র। অরূপান্তরযোগ্য যে ঋণপত্র কখনোই শেয়ারে রূপান্তর করা যাবে না, শুধুমাত্র ঋণের অর্থ পরিশোধ করা হয়, তাকে অপরিবর্তনীয় বা অরূপান্তরযোগ্য ঋণপত্র বলে। অর্থাৎ রূপান্তরের মাধ্যমে শেয়ার রূপান্তর হবে, সেটাই হচ্ছে রূপান্তরযোগ্য, যেটা হবে না সেটা অরূপান্তরযোগ্য। এটা সাধারণত ওই যে নর্মাল সাধারণ যেই ঋণপত্র আছে সেটার মতো এখানে নিয়ম কানুন বা সুবিধাগুলো পাইতে পারে। তো এখন আমরা দেখবো হলো শেয়ার ও ঋণপত্রের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান। আমরা বলছি যে দুইটাই আপনার মূলধন উৎসের ওয়ে। তো শেয়ার কি মূলধনের একটা অংশ, ঋণপত্র হচ্ছে ঋণের স্বীকৃতি স্বরূপ, মালিকানা শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, ঋণ যারা দিচ্ছে কোম্পানিতে, ঋণপত্র যারা কিনছে তারা কোম্পানির ঋণদাতা, অর্থাৎ তারা কোম্পানির জন্য একটা দায়, তাদেরকে ফেরত দিতে হবে। প্রতিদান, শেয়ার হোল্ডাররা এই শেয়ার কেনার জন্য তারা কি পায়, তাদের ইন্টারেস্ট পাচ্ছে হলো তারা লভ্যাংশ। আর
ঋণদাতারা কি পাচ্ছে? একটা নির্দিষ্ট সুদ, নিশ্চয়তা। কোম্পানির যদি মুনাফা হয় তবে তারা লভ্যাংশ পাবে যদি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী। আর ঋণপত্রের ক্ষেত্রে মুনাফা হোক বা না হোক তাকে অবশ্যই ঋণদাতাকে সুদ দিতেই হবে। আর শেয়ারের ক্ষেত্রে লাভ হইলে লভ্যাংশ, আদারওয়াইজ না। দায় বহন, তার মানে শেয়ার মালিকরা কোম্পানির লোকসানের দায় নিচ্ছে, ঋণপত্র মালিকরা কোনো প্রকারের কোম্পানির দায়ভার নিচ্ছে না। শেয়ারের মালিকগণ পরিচালনায় অংশ নেয়। আমরা বলছি শেয়ার কেনা মানে আপনি কোম্পানির মালিক, কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে। ঋণপত্রের মালিকরা সেটা পারে না। শেয়ার মালিকরা কোম্পানি পরিচালন পর্ষদ, এমডি, চেয়ারম্যান নির্বাচনে ভোট দেয়। প্রত্যেক বছর একটা করে সভা হয়, যেটাকে আমরা বলি অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম। ঠিক আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো ওইখানে শেয়ার মালিকরা ভোট দিতে পারে, বাট ঋণদাতারা বা ঋণপত্র যারা ক্রেতা তারা সেটা পারে না, বা সেই অধিকার তাদের নাই। কোম্পানি পরিমাণ নিয়মাবলীতে শেয়ার মালিকদের দায় অধিকার সম্বন্ধে লেখা থাকে। এতে ক্রেতাগণের দায় ও অধিকার ঋণপত্রেই উল্লেখ থাকে। পরিমাণ নিয়মাবলী আমরা বলেছি কোম্পানির গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। সেখানে শেয়ার মালিকদের দায় এবং কে কতটা অধিকারী সেটা লেখা থাকবে। ঋণপত্রের ব্যাপারে কিছুই এখানে লেখা থাকবে না, সেটা ঋণপত্রের মধ্যেই যা লেখা। তো এখানে প্রমাণ্য দলিল হিসাবে আমরা তিনটা জিনিস ব্যবহার করি। এর আগে বলছি মেইনলি দুইটা, শেয়ার সার্টিফিকেট, শেয়ার ওয়ারেন্টি ইস্যু। সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত যেটা, সেটাকে আমরা কি বলছিলাম? ইয়েস, সেটাকে আমরা বলছিলাম কাঁচা সনদ, সেটা অল্প দিনের মেয়াদি। আর ঋণপত্রের ক্ষেত্রে ঋণপত্রটাই প্রমাণ দলিল। জামানত, শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনো জামানত রাখতে হয় না। আমরা বলেছি বন্ধকি ঋণপত্র, অনেক প্রকারের ঋণপত্র আছে যেখানে তার মধ্যে বন্ধকি ঋণপত্র যেটা বা জামানত যুক্ত, সেখানে জামানত রেখে আপনাকে জনগণের থেকে ঋণ আনতে হয়। সার্বজনীনতা, কোম্পানি অবশ্যই শেয়ার থাকতে হবে, সকল কোম্পানি, প্রাইভেট হোক পাবলিক হোক। পাবলিক হলে জনগণের জন্য সবাই নিতে পারবে, প্রাইভেট হলেও অল্প কিছু লোকের মধ্যে সেই শেয়ার বিলি করতে হবে। আর কোম্পানি ঋণপত্র বাধ্যতামূলক না, সে যদি মনে করে দরকার সে। দায় পরিশোধ, কোম্পানি বিলোপ সাধনের পূর্বে সবার শেষে টাকা পাবে হচ্ছে শেয়ারের মালিকরা। যদি কোম্পানির কাছে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো টাকা অবশিষ্ট থাকে, তাহলেই শেয়ার মালিকরা পাবে। আর সবার আগে টাকা পাবে হচ্ছে ঋণ যারা দিছে তারা। কর, শেয়ার মালিকদের লভ্যাংশের উপর কর দিতে হয়। এক্ষেত্রে খরচা হিসাবে আয়কর রেয়াত পাওয়া যায়, অর্থাৎ কর দিতে হয় না। কোম্পানি যে ট্যাক্স সেটা দিতে হয় না, বা গভর্নমেন্ট ট্যাক্স সেটা দিতে হয় না ঋণপত্রের ক্ষেত্রে। কিন্তু শেয়ারের ক্ষেত্রে শেয়ার মালিকদের লভ্যাংশের উপরে ট্যাক্স দিতে হয়। আপনি যখন টাকা উঠান তখন অটোমেটিক সেই ট্যাক্সটা কেটে নেয়। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে দুইটা SW, শেয়ার সার্টিফিকেট ও কাঁচা সনদ কি ব্যাখ্যা করো, এবং দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা কি সেটা বলবেন। যে শেয়ার সার্টিফিকেটটা সাময়িক সময়টাকে যাতে পার করার জন্য কাঁচা সনদ, তো শেয়ার সার্টিফিকেট আর কাঁচা সনদ একই, কিন্তু কাঁচা সনদের মেয়াদ কম। তো সার্টিফিকেট আসার আগে এই কাঁচা সনদটা কাজে দিতেছে। আর ঋণপত্রের গুরুত্ব ব্যাখ্যা করে। তো আমরা ঋণপত্রটা কেন ছাড়তেছে, অনেকগুলো আমরা পার্থক্য থেকেও বলতে পারি। ঋণপত্র ছাড়লে কি কি সুবিধা পাওয়া যেতেছে সেগুলাই গুরুত্ব, যে আয়কর কম দিতে হচ্ছে, ঋণপত্র ছাড়লে আপনার দায় কম, ঋণপত্রের ঝুঁকি কম, ঋণপত্রে বিনিয়োগ করলে ঋণপত্র হোল্ডারদের কোনো কোম্পানির লাভ লোকসানের উপরে ডিপেন্ড করতে হয় না, যেটা শেয়ারে হয়। তো এইগুলা গুরুত্ব আমরা কয়েকটা লাইনে আপনারা লিখবেন, খুব বেশি ডিটেইল লাগতে হবে না, জাস্ট আপনাদের কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন, কন্টেন্ট গুলা সেটা বুঝলেই হবে। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে সবার জন্য শুভকামনা। সবার প্রথম কলেজ জীবনের পরীক্ষা বা কুইজ বা টেস্ট যেটাই বলি শুরু হচ্ছে আগামীকাল থেকে। সবাই খুব ভালো মতন পরীক্ষা দেন। আশা করি সবার পরীক্ষায় সবগুলো পরীক্ষা খুব ভালো হবে। একই সাথে আরেকটা কথা বলি, যে আপনারা দেখতেছেন যে শীত পড়ার সাথে সাথে কিন্তু আমাদের করোনা ভাইরাসের প্রকোপও বাড়তেছে। তো আপনারা সবাই একটু সচেতন হবেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। সবাই মিলে, বাড়ির সবাই, বাসার সবাই মিলে, পরিবারের সবাই একসাথে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অনলাইন ক্লাসগুলা নিয়মিত করতে থাকেন। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার দরকার নেই, কারণ আপনি করোনা নিয়ে আসা মানে আপনার ফ্যামিলির প্রত্যেকেই এফেক্টেড হইতে পারে। তো আমরা চেষ্টা করব সচেতন থাকার, কারণ এই শীতের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা প্রমাণও পাচ্ছি যে বহু আকারে
অনেক বেড়ে গেছে, প্রায় ডাবল। গত সপ্তাহ দুয়েক আগে যা ছিল এখন তার থেকে ডাবল আক্রান্ত, মৃত্যু। তো সবাই একটু সচেতন থাকি, আশা করি আমরা খুব দ্রুতই এই সমস্যা থেকে উতরাতে পারব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা ফার্স্ট কুইজের। থ্যাংক ইউ অল।